চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে পৌর বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ, সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের। ক্যাম্প কমান্ডার সহ সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার। ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল। ইসিতে অভিযোগ বিএনপির। আপিল শুনানির চতুর্থ দিনে 53 প্রার্থীর আবেদন মঞ্জুর। গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল। অভিযোগ নাহিদের। হ্যাঁ জয়ী না হলে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসার শঙ্কা। টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের কারণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। ভারতে টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায়, আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির। শ্রীলঙ্কায় আয়োজনের দাবি পুনর্ব্যক্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকা পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদ ও তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন ও নেতাকর্মীরা। অভিযোগে তীর সেনা সদস্যদের বিরুদ্ধে। গতরাত 12:30টার দিকে সেনাবাহিনীর অভিযান চলাকালে তার মৃত্যু হয়। পৌর বিএনপির এই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতেই রাস্তায় নামেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিষয়টিকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তির নিশ্চয়তা চান। জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী মাহমুদ হাসান খান এই মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেন, অভিযানের নামে সেনাবাহিনী বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। চুয়াডাঙ্গা জীবননগরে সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যুর ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এই ঘটনার নিন্দা জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন। বুধবার রাতে চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটক হন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালান। এতেই তার মৃত্যু হয়। শোক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত এই ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিবৃতিতে বলা হয়, বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামানকে নির্যাতন করে হত্যা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত হবে, এটি জনগণের প্রত্যাশা। কিন্তু শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের কাছে সমর্থনযোগ্য নয়। এদিকে চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যুতে ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সকল সেনা সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। এই ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানায় আইএসপিআর। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। আইএসপিআর জানায়, মঙ্গলবার রাতে 11টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। সে সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসির দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করে। পরে আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত 12:25 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি এবং বিকাশ নম্বর নিচ্ছে, এমন অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন কমিশন এই বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া মনোনয়ন ফিরে পেতে দ্বৈত নাগরিকত্ব বাতিলের পর নিয়ম নীতির বাইরে গিয়ে মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা যেন কোনো জটিলতা সৃষ্টি না করে সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন কমিশনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এই বিএনপি নেতা সাংবাদিকদের জানান, লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে সতর্ক অবস্থানে আছে বিএনপি। অন্য কোনো দল যেন নির্বাচন পণ্ড করে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর সুযোগ না পায় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে বলা হয়েছে। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সবার আগে সংস্কারের বিষয়ে কথা বলেছে। যেসব বিষয়ে একমত হতে পারেনি সেই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। গণভোটে বিএনপি হ্যাঁ ভোট দেবে বলেও জানান তিনি।
একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই, আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই। কিন্তু তারপরেও যে করা হচ্ছে, এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। আমরা এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, কারণ এটা নির্বাচন কমিশনের দেখার বিষয়। তারা বলেছেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় পার্টি সহ 14 দলকে নির্বাচনী কার্যক্রম থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্যের নেতারা। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, জাতীয় পার্টি ভোটে যাবে কিনা সে সিদ্ধান্ত একমাত্র দলের, এই বিষয়ে অন্য কারো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থীরা অভিযোগ করেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি করেছে নির্বাচন কমিশন। চতুর্থ দিনে 70টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে, 53টি মঞ্জুর ও 17টি নামঞ্জুর হয়েছে। 4 দিনে মোট 204 জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও না মঞ্জুরও হয়েছে কয়েকজন প্রার্থীর। আপিল শুনানির পর গণমাধ্যমে তারা অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে। বিশেষ করে 71-এ স্বাধীনতার পক্ষের যেই মনোনয়নগুলো জমা দেওয়া হয়েছে তাদেরকে কি করে হয়রানি করা যায় সেই রকম একটা টেন্ডেন্সি আমি রিটার্নিং অফিসারের মধ্যে খেয়াল করেছি। এদিন মঙ্গলবার বিকেলে জুলাই ঐক্যের প্রতিনিধি দল জাতীয় পার্টি ও 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। 5 আগস্টের পরে দাবি পূরণ হচ্ছে না বলে অভিযোগ করেন। জাতীয় পার্টি, 14 দল এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর যত প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থী যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে ইতিমধ্যে তাদের প্রার্থিতা বাতিলের আমরা আবেদন জানিয়েছি। কারণ আমরা জানি যে জুলাই গণহত্যার সাথে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সবসময় অ্যাসিস্ট করেছে। বিগত সময়েও তারা বিনা ভোটের এমপি ছিল, তারা রাতের ভোটের এমপি ছিল। সুতরাং এই সামনের যে ইলেকশন যা হতে যাচ্ছে সেই ইলেকশনে যাতে তারা কোনোভাবেই এই ইলেকশনে যাতে পার্টিসিপেট করার সুযোগ না পায়। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, জাতীয় পার্টি 30টি আপিলের মধ্যে 25টি বৈধতা পেয়েছে। বলেন, হীন উদ্দেশ্যে জাতীয় পার্টিকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখার চেষ্টা চলছে। আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি জুলাই ঐক্য নামে আমাদের কিছু ফ্রেন্ডস, জুনিয়র ফ্রেন্ডস বলবো, তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিষোদগার করছে, তারা জাতীয় পার্টিকে ভোটে রাখতে চাচ্ছে না। আমরা মনে করি সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর ভিতরে দেশের ধ্বংসের, গণতন্ত্র ধ্বংসের, ঐক্যমত ধ্বংসের, সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত। আপিল শুনানি পর্যবেক্ষণে মঙ্গলবার নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, বিএনপি এমন একটি সংসদ বিনির্মাণ করতে চায় যে সংসদে আর নাচ গান হবে না, কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, উন্নয়নের কথা বলা হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপি এমন একটা সংসদ চায় যেখানে প্রশংসা আর স্তুতি বাক্যের প্রচলন হবে না। সংসদ সদস্যরা মানুষের কথা বলবে এবং সেই সংসদে বিরোধিতা থাকবে। এই নির্বাচন জাতির মোড় ঘুরিয়ে দেবে, গণতন্ত্র দৃঢ় ভিত্তির উপর দাঁড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন, এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। সুতরাং আমরা আগামী নির্বাচনকে মনে করি এই জাতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন।
আগামী নির্বাচন এই জাতির বাক বদলে দেবে, এই জাতির গণতন্ত্র দৃঢ়ভিত্তির উপর দাঁড়াবে। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ভিত্তি পাবে, তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে হ্যাঁ জয়ী না হলে আবারও দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসবে এবং যে দলই ক্ষমতায় আসুক তারা আগের মতো স্বৈরাচারে পরিণত হবে। রাজধানীর বাংলা মোটরে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণামূলক গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল নানা কৌশলে গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। যারা কখনোই সংস্কার চায়নি তারাই এখন না ভোটের পক্ষে কথা বলছে বলে দাবি করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, যারা গণভোটে না এর পক্ষে থাকবে তারা আগামী নির্বাচনে জনগণের সমর্থন পাবে না। তিনি বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটবে। চাকরির জন্য কাউকে আর ঘুষ দিতে হবে না। তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে, কিভাবে ইনকামটা হবে, কিভাবে এই আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না। ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াইতে হবে তাদেরকে এবং দেশের জনগণের উপর আবার চাপ পড়বে। অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে, আবার দুর্নীতি হবে, আবার স্বজনপ্রীতি হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ। তিনি জানান, নির্বাচন ও সংস্কারের জন্য সবকিছু প্রস্তুত। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণেই এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যায় না বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীন, চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। তিনি আরও বলেন, উদ্যোক্তা মানসিকতা, কল্পনা শক্তি ও নতুন কিছু তৈরির সাহস, এই গুণগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি। So I translated that creativity into entrepreneurship. Entrepreneur is a creative being. Why can't we teach entrepreneurs rather than job seekers? Tell young people you're not job seekers, you're job creators. You're agents of change. You create things the way you imagine. সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ মোট 30 জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ডক্টর ইউনূস বলেন, ছেলেদের পাশাপাশি নারীদেরও সমানভাবে এগিয়ে যেতে হবে। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। Now is election time. The election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh would be like. এছাড়া এবারের নির্বাচনে অনেক তরুণরাই জিতে আসবে বলেও আশা করেন সরকার প্রধান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দাফনের 14তম দিনেও থামেনি মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখ আর নীরব প্রার্থনায় আজও জিয়া উদ্যান সাক্ষী। সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানাতে যান বিএনপির বিভিন্ন জেলার এমপি নির্বাচনে মনোনীত প্রার্থী সহ নেতাকর্মীরাও। তারা বলেন, বেগম জিয়ার দেখানো পথেই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন। মেজবার রহমানের রিপোর্ট। জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। বেগম জিয়াকে সমাহিত করা 14তম দিনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর।
মঙ্গলবার সকাল থেকে চলে কোরআন খতমের কার্যক্রম। মোনাজাতে অংশ নেন আগতরা। জানাজায় উপস্থিত না থাকার আক্ষেপ মেটাতে অনেকেই এসেছেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। জানান সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। তিনি বাংলাদেশের গণতন্ত্রের ঐক্যর প্রতীক, বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন বলেই তাকে এই ফ্যাসিবাদী সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে, সাজানো মামলা দিয়ে তাকে হয়রানি করেছে। আমাদের তো দেওয়ার কিছু নেই, আমরা একটা ভোট দিয়ে সকলেই একত্রিত হয়ে বিজয়ে ধানের শীষে যদি ভোট দিয়ে আমরা জয়ী হতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় সান্ত্বনা। তার একটি প্ল্যান আছে, সেই প্ল্যানের মধ্য দিয়ে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র, একটি কল্যাণকর রাষ্ট্র। সকলেই আমরা সেই প্রত্যাশা রাখি। শ্রদ্ধা জানান ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলা পর্যায়ের নেতাকর্মীরা। যারা আছি নেতৃবৃন্দ সবাই আমরা শোকাহত। তাই আজকে আমরা মুন্সিগঞ্জের নেতৃবৃন্দ নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা মাজার জিয়ারত করতে আসছি। আল্লাহ তাআলাই যেন তাকে ব্যস্ত নসিব করেন। ধানের শীষে ভোট দিয়ে আগামীতে সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। বড় কষ্ট, আজকে মা নেই, নমিনেশন পেয়েছি কিন্তু মাকে সালাম করতে পারিনি। এই কষ্টে বুকে ধারণ করে আজকে বেগম খালেদা জিয়ার এই মাজারে এসে আমরা দোয়া করেছি। বেগম জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে হাত তোলে প্রার্থনা। এই দৃশ্যই বলে দেয় আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। কথা বলছি তার সাথে। শুভ, আমরা যতদূর জানি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তো অফিসেই আছেন, তো এখন পর্যন্ত কারা কারা এসেছেন দেখা করতে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি জেবা, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে দুপুর 12টায় গুলশান কার্যালয়ে এসেছেন। এরপরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসছেন। বিশেষ করে সারা দেশে যে বিএনপির প্রার্থীরা তাদের অনেকেই আসছেন। বিকেল 3টার দিকে এখানে এসেছেন ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী সানজিদা ইসলাম তুলি, তিনি এসেছেন। তিনি প্রায় ঘণ্টাখানেক ভিতরে ছিলেন। এরপর এসে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে জনাব তারেক রহমান এই সারা দেশের প্রার্থীদের সাথে যোগাযোগ করছেন এবং প্রার্থীদেরকে পরামর্শ দিচ্ছেন জনগণের সাথে মিশে একবারে তৃণমূল পর্যায়ে জনগণের অবস্থাটা জানা, তারা কি চাচ্ছে, কি বিএনপির প্রতি তাদের আগ্রহ বা ভোটের আগ্রহ, ধানের শীষে যাতে ভোট দেয়, এই বিষয়গুলোই মূলত জানতে চাচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন সবাই যাতে জনগণের সাথে মিশে যায় এবং তৃণমূল পর্যায়ে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করেন, প্রচার প্রচারণার কাজ করেন। এই পরামর্শগুলো জনাব তারেক রহমান প্রার্থীদেরকে দিচ্ছেন। এরপরে আমরা দেখেছি এখানে এসেছেন নরসিংদী 1 আসনের খায়রুল কবির খোকন। তিনি এসেছেন মূলত আগামী 22 জানুয়ারি তারেক রহমান সিলেটে যাবেন নির্বাচনী প্রচারণা। সেখানে নরসিংদীতে তিনি পথসভা করবেন, সেখানে নিরাপত্তার বিষয়ে তিনি কথা বলেছেন। রয়েছেন এখানে কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী মনির খান রয়েছেন ভিতরে। কিছুক্ষণ আগে এখানে এসে প্রবেশ করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মোটামুটি বিভিন্ন আসনের প্রার্থীরাও আসছেন। খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আছেন, তিনিও আসেছেন ভিতরে রয়েছেন। মোটামুটি সারা দেশের নির্বাচনী কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে বা কিভাবে ভোটারদের আস্থা অর্জন করা যাবে, তৃণমূল পর্যায়ে কিভাবে ভোটারদের সাথে মিশে যাবে, অর্থাৎ জনগণের সাথে মিশে যাবে, এই বিষয়গুলোই পর্যালোচনা। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হুজাইফার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের চাইতে কিছুটা ভালো, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। গেল রবিবার মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে টেকনাফে সীমান্তের ওয়াইকং ইউনিয়নের গুলিবিদ্ধ হয় 9 বছর বয়সী শিশু হুজাইফা আফনান। তার অবস্থা শঙ্কামুক্ত নয়, এখনও গুলি রয়ে গেছে মাথায়। আইসিইউতে চিকিৎসাধীন 9 বছরের শিশু হুজাইফা আফনানের জন্য উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা তার পরিবারের।
বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সোমোকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশের টেকনাফের ওয়াইকং ইউনিয়নের 12 বছরের একটি শিশু মারাত্মকভাবে আহত হয়। এরই প্রেক্ষিতে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হলো। এমন ঘটনা আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের স্পষ্ট লঙ্ঘন বলে রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের গুলির ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের বিভিন্ন কর্তৃপক্ষ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক তার রেশ যেন বাংলাদেশে না পড়ে সেই ব্যাপারে রাষ্ট্রদূতকে সতর্ক করে দেওয়া হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। সকালে রাজধানীর বসুন্ধরায় জামাতের আমিরের কার্যালয়ে বৈঠক ও প্রাতরাশে অংশ নেন জার্মানির রাষ্ট্রদূত। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয় বৈঠকে। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ এখনও সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে পুরোপুরি বিবেচনা ও ব্যবহার করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার পরবর্তী সরকারের জন্য রূপরেখা দিতে চান বলে জানান। ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় টেকসই সমুদ্র সম্পদ আহরণে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে স্বীকৃতি দিতে উত্তর পূর্ব ভারত মহাসাগরীয় আঞ্চলিক সংলাপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জাপান ভিত্তিক ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট সাসাকাওয়া পিস ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। ডিপসি ফিশিং এর কথা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার কথা বলেন, পরিবেশ সংরক্ষণের কথা বলেন, সবকিছুই কোনো কারণে আমাদের ভূমি নিয়ে আমরা খুব চিন্তিত, কিন্তু আমরা আমাদের সমুদ্র অঞ্চল নিয়ে খুব একটা চিন্তিত না। এই সমুদ্র অঞ্চল নিয়ে অনেকেই কাজ করছেন সরকারের ভিতরে এবং বাইরে, বাট আমরাও তাদের একটা বড় অংশ হিসাবে একটা রোল প্লে করতে চাই। ওশান রিসার্চ ইনস্টিটিউট সাসাকা পিস ফাউন্ডেশন প্রেসিডেন্ট মিৎসুতাকু মাকিউনো বলেন, এই অঞ্চলের দেশগুলো সমুদ্র সম্পদ আহরণে সমন্বিত উদ্যোগ নিলে তা অর্থনীতির ভিতকে শক্তিশালী করবে। We have consistently worked to strengthen regional collaboration, promote evidence-based ocean governance, and address emerging challenges in small island and coastal states. The dialogue provides a dedicated regional platform to bring together policymakers, researchers, practitioners, and development partners to jointly reflect shared challenges and emerging the priorities. অনুষ্ঠানে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন আলোচকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এবার ক্রিকেট প্রসঙ্গ। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিসিবি। দুপুরে ভিডিও কনফারেন্সে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের আবেদনটি গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গ্রুপ পরিবর্তন করেই বিসিবির অনুরোধ রাখতে পারে আইসিসি, যদিও আইসিসির সাথে এখনও আলোচনা চলছে, তাই এই মুহূর্তে মিডিয়ায় কথা বলা ঠিক না বলেন বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। মানিক মাহমুদের রিপোর্ট। ভারতে উগ্রবাদী হিন্দুদের হুমকির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার সমর্থকদের নিরাপত্তার প্রশ্নে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নেয় সরকার ও বিসিবি। আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায় বোর্ড। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। গ্রুপ পর্বের সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো আছে ভারতের ভেন্যুতে। বিসিবির আবেদন মঞ্জুর হয়নি। উল্টো আইসিসি জানিয়েছে টুর্নামেন্টের সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। বিসিবির জবাব, আইসিসির নিরাপত্তা কমিটির রিপোর্টের পর এই অনুরোধ বিবেচনার কোনো সুযোগ নেই।
আইসিসির সাথে বিসিবির ভিডিও কনফারেন্সে দুপক্ষই একমত হয় সম্ভাব্য সমাধান বের করার লক্ষ্যে আলোচনা চলবে। বলা হয়েছে কথা বলতে না, এটা সম্ভব না। এটা সবার বুঝতে হবে কি একটা নেগোসিয়েশন, এই সময় খারাপ হইতে পারে। টি-20 বিশ্বকাপে গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বিশ্বকাপের বাকি আর মাত্র 25 দিন। এই সময় গ্রুপের বাকি 4 দলকে রাজি করিয়ে ভেন্যু পরিবর্তন প্রায় অসম্ভব। সেক্ষেত্রে সহজ সমাধান হতে পারে গ্রুপ সি থেকে গ্রুপ বিতে বাংলাদেশকে জায়গা করে দেয়া। গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। শ্রীলঙ্কা স্বাগতিক হওয়ায় এই গ্রুপের সব খেলাই হবে শ্রীলঙ্কাতে। আইসিসি একটি দলকে রাজি করিয়ে বি গ্রুপে পাঠিয়ে দিলেই হয়ে যাবে জটিল সমস্যার সহজ সমাধান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশনের প্রতিবেদন পেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, ভেনেজুয়েলা ও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রভাবে দেশে জ্বালানি তেলের দামে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি জানান, এলপিজি সমস্যার সমাধানে সরকার নিবিড়ভাবে কাজ করছে। পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার খরচ নিজস্ব বাজেট থেকে বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, বেতন কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। অন্তর্বর্তী সরকার নতুন কাঠামোর ঘোষণা দিয়ে যেতে পারবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি অর্থ উপদেষ্টা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ নয় বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ভোটের মাধ্যমে বাংলাদেশপন্থী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করতে হবে। মঙ্গলবার রাজধানী ওয়ারিতে ইশরাক হোসেনের নির্বাচনী কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, যারা বাংলাদেশকেই চায়নি তারা আবার রাজনীতিতে ফিরে এসে ভোটের মাঠে নামছে। শুধু তাই নয়, তারা মুক্তিযুদ্ধকে মুছে ফেলার অপচেষ্টা করেছিল, যা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল তারা, অথচ সেই গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করেছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। এবং দিক নির্দেশনামূলক সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে পৌর বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ, সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের। ক্যাম্প কমান্ডার সহ সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার। ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল। ইসিতে অভিযোগ বিএনপির। আপিল শুনানির 4র্থ দিনে 53 প্রার্থীর আবেদন মঞ্জুর। গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল। অভিযোগ নাহিদের। হ্যাঁ জয়ী না হলে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসার শঙ্কা। টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের কারণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। ভারতের টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায়, আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির। শ্রীলঙ্কায় আয়োজনের দাবি পুনর্ব্যক্ত। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।